স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের উত্থান হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, সবাই মিলে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। ধানের শীষের জয় নিশ্চিতে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কুমিল্লার বিএনপি সম্মেলন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসবের কোনো কমতি ছিল না। বিকেল 3:30টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুমিল্লা টাউন হল ময়দান। তীব্র গরম উপেক্ষা করে যেখানে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলার 10টি উপজেলা ও 4টি পৌরসভার বিএনপি নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দেশের চলমান রাজনীতি সহ নানা বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সকল শক্তি ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও নতুন স্বৈরাচারের উদ্ভব হতে পারে। যদি আমরা জনগণকে বোঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। আগামী নির্বাচন সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণকে সাথে রাখতে হলে জনগণ যেভাবে চায় সেভাবে কাজ করতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করছে বিএনপি। তারই অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির এই সম্মেলন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, আগামী নির্বাচনে মানুষের মন জয়ের মাধ্যমেই নির্বাচনী বৈতরণী পার হতে হবে। তাই কথার ফুলঝুরি নয়, ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কুমিল্লা। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বলেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা চলবে না। বিকেলে স্থানীয় টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। তিনি আরো বলেন, আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল। জামাত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈশ্বিক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক, কোনো মানের ধারে কাছেও নাই। যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব।
শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে। জামাতের আমির বলেন, জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। জানান, জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য রাস্তায় নামতে হবে না। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই, আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তৃতীয় অঙ্গীকার হিসেবে জামাতের আমির দুর্নীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। আসুন সবাই মিলেই প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এআই এর অপব্যবহার এবং পোস্টাল ভোটিংকে এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আশ্বস্ত করেন, নির্বাচনে কর্মকর্তাদেরকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা বা চাপ দেবে না কমিশন। বিগত নির্বাচনগুলো ভালো হলে জুলাই অভ্যুত্থান হতো না মন্তব্য করে তিনি জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। যে অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল তিনবার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া। তাই আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আশায় দিন গুনছেন দেশের মানুষ। এমন প্রত্যাশার চাপ আছে নির্বাচন কমিশনের ওপর, তাই সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিচ্ছে ইসি, যেখানে নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার সুযোগ থাকবে না। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশন অফিসারদের কাছে আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা 4টা জিনিস: সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, গোপনীয়তা। আমরা আশাবাদী এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। এই 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করছি। এ সময় ইসি সচিব জানান, নির্বাচনে এআই এর অপব্যবহার এবং পোস্টাল ভোটিং এর মতো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। ধাপে ধাপে এই জিনিসগুলো হবে, ওভারনাইট চেঞ্জ হবে না, এবং ওভারনাইট চেঞ্জ যারা চান তারা মিরাকেলে বিশ্বাসী। মিরাকেল ক্যান টেক আ লং টাইম। আমি এটা AMM নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রয়েছে সরকারের। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ওয়াদাবদ্ধ ইসি। যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দিব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। সিসি জানান, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সব রকম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এনসিপিকে কেন শাপলা প্রতীক দেয়া হবে না তার সুস্পষ্ট কারণ জানায়নি নির্বাচন কমিশন। সকল আইনগত দিক বিবেচনা করে এনসিপি শাপলা পাবে বলে আশা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। সকালে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে, এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে শাপলা পাবে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার এমন দৃঢ় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দেশবাসীকে আশ্বস্ত করতে এখন নির্বাচন আয়োজন প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে সরকারকে। তারা মনে করেন, দ্রুত রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়।
জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই। দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার অধিবেশনের সাধারণ আলোচনায় তার ভাষণে গুরুত্বের সঙ্গে উঠে আসে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বিশ্লেষকদের মতে নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আস্থার পরিস্থিতি তৈরি করতে সরকারের যে অঙ্গীকার তা বাস্তবায়ন করাই হবে প্রধান চ্যালেঞ্জ। উনি এই দেশের ক্ষেত্রে আগে আশ্বস্ত করেছিলেন, যারা বিদেশি আমাদের উন্নয়ন সহযোগী আছেন, যারা বন্ধু রাষ্ট্র আছেন, যারা আমাদের কূটনৈতিক সম্পর্কের বলয়ে যারা আছেন, তাদেরও আশ্বস্ত করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। সরকারের কাজগুলো দৃশ্যমান হতে হবে। একটা হলো আপনার মৌখিক আলাপ আলোচনা, কথা বলা, এটা আমরা দেখছি, ওনার প্রত্যয় দেখতে পাচ্ছি, কিন্তু যারা নির্বাচনের নিরাপত্তা অন্যান্য বিষয়গুলো দেখবে তাদের সেই কার্যক্রমগুলো কিন্তু এভাবে দৃশ্যমান না। সময় কিন্তু খুব বেশি নাই। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও এগিয়ে নিতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার জরুরি। নির্বাচিত সরকার আন্তর্জাতিক ভাবে অধিকতর গ্রহণযোগ্যতা পায়, এটা একটা বড় বিষয়। যেমন ধরেন অনেক দেশ এই সরকারের সাথে কোনো চুক্তি এগুলো করতে ইচ্ছুক না। নির্বাচিত সরকার ছাড়া কেউ দীর্ঘমেয়াদে বিনিয়োগে যাবে না। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, সেটাকে ধরে নিয়ে আমরা দেখতে চাই যে জুলাই সনদের একটা রাজনৈতিক দলগুলো রাস্তায় নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন পন্থা উদ্ভাবন করবে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। তবে আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে, জাতিসংঘ মহাসচিবকে নিয়ে গত বছর রোহিঙ্গা সমাবেশে প্রধান উপদেষ্টার সেই প্রতিশ্রুতি আগামী নির্বাচনের আগে পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। প্রথমে তো লিপ সার্ভিস দিল, কথার কথা বলল, রোহিঙ্গা সমস্যার কোনো রাস্তাই তো বের করতে পারলো না সরকার, উল্টো আর রোহিঙ্গা আসলো। আপনি এইরকম করে কথাবার্তা বলে মিয়ানমারের এই ধরনের সরকারকে রোহিঙ্গা ফিরিয়ে দিবেন, এটা এত ইজি না। তাদের মতে সংস্কার উদ্যোগের যে রূপরেখা প্রধান উপদেষ্টার ভাষণে উঠে এসেছে তা নির্বাচিত সরকারের হাত ধরেই বাস্তবায়ন হতে পারে। নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন শেষ হলেও কাটছে না বিতর্ক। নির্বাচনের শুরু থেকেই কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছিল ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল। প্রশাসন এসব অভিযোগকে পাত্তা না দিলেও নতুন করে ব্যালট পেপার বিতর্ক সামনে আসায় তৈরি হয়েছে নতুন সংকট। সব মিলিয়ে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা এখন বড় প্রশ্নের মুখে। এই বিতর্কের অবসান চায় সব পক্ষই। আল মোহাইমিনুল খান জানাচ্ছেন বিস্তারিত। নীলক্ষেতে ছাপা হয় ব্যালট পেপার। নিউজ 24-এর অনুসন্ধানের পর থেকে আলোচনা সমালোচনায় ডাকসু নির্বাচনী ফলাফল প্রকাশের পরও ইসিতে পড়েছে ছাত্র দলের 11 সহ মোট 16টি অভিযোগ। এর মধ্যে অরক্ষিতভাবে ব্যালট পেপার ছাপানো, ভোট গ্রহণ ও গণনার সিসিটিভির ফুটেজ দেখানোর দাবি জানিয়েছে ছাত্রদল। এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। তবে এসব অভিযোগকে পাত্তা দিতে নারাজ ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। তার মতে পরাজিতরাই সবসময় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। যেহেতু কিছু বিতর্ক বাজারে চলতেছে, আমরা এগুলোর বিষয় সুস্পষ্ট জবাব দিব। কমিশন সবাই মিলে আপনাদেরকে ডেকে একটা মডেল নির্বাচনকে আমরা কেন এই ধরনের প্রশ্নবিদ্ধ করব? আমরা পুরো ডকুমেন্ট রাখছি একবারে, যে মানে যেরকম টিএসসিতে একটা মিথ্যা প্রপাগান্ডা দিয়েছিল না, সেটাকে সেকেন্ড বাই সেকেন্ড আমরা করে দিচ্ছি না। আর স্বচ্ছতার দিক থেকে আমরা কোনো ধরনের গ্যাপ রাখি নাই। এদিকে ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান জানান, ডাকসু নির্বাচনের শুরু থেকেই বহু অনিয়মের অভিযোগ উঠলেও প্রশাসনের উপর আস্থা দেখিয়েছিল ছাত্রদল। আবেদের পক্ষে সমর্থন জানালেন স্বতন্ত্র হিসাবে নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকও। প্রশাসনের প্রতি যে বিশ্বাস ছিল আমাদের, সেই বিশ্বাস তো এখন আর নাই। নতুন বাংলাদেশের রাজনীতিতে সবাইকে আমরা মজলুম মনে করেছিলাম, সুতরাং এখানে কেউ জালেম হবে এই চিন্তা কখনো করি না, এখনো করছি না। কিন্তু তারা আমাদের উপর জুলুম করেছে ইতিমধ্যেই। পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো, কিন্তু আমি বারবার বলছি সেটা সুস্থ রাজনৈতিক ধারা সংস্কৃতিকে মেনটেন করেই, নট আগের পূর্বের যে বা মারামারি কাটাকাটি, তারপর হচ্ছে যে খুব বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মধ্য দিয়ে না। অভিযোগটা যা আসলো
এই অভিযোগটার অবশ্যই একটা যৌক্তিক ব্যাখ্যা এখানে আসা উচিত। তারা যে অভিযোগ তুলছেন এবং কোনো সংঘাতের মধ্যে না যে এটা গণতান্ত্রিক উপায়ে যে তারা অভিযোগটা উত্থাপন করছেন এবং আমাদের যে গণতন্ত্রের যে পুনর্যাত্রা শুরু হয়েছে এটিকে আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই। ব্যালট পেপার সহ অন্যান্য বিতর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়ানো অযৌক্তিক বলে মনে করছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক। তাদের দাবি এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের। ভাইস চ্যান্সেলর, 2 জন প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, ওনারা হচ্ছে সহায়ক। মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। এখানে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে এটি নির্বাচন কমিশনার অবশ্যই এটা জবাব দিবে। সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেওয়ায় পরাজিত প্রার্থী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনাস্থা। ব্যালট পেপার বিতর্কের মতো গুরুতর সব অভিযোগ নিয়ে ত্রিমুখী অবস্থানে রয়েছেন পরাজিত প্রার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। অচিরেই এসব অভিযোগের সত্যতা প্রমাণ করে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয় তবে তা ডাকসুর উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এবারের আসরেই এ নিয়ে তৃতীয়বার একে অপরের বিপক্ষে খেলবে দুই দল। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে ভারতকে হারানোর ব্যাপারে বেশ আশাবাদী পাকিস্তান। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতেও প্রস্তুতি নিচ্ছে সালমান আলী আগার দল। সংযুক্ত আরব আমিরাতে এ নিয়ে আরো জানাতে আছেন সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, এশিয়া কাপে 41 বছর পর ভারত পাকিস্তান ফাইনাল হতে যাচ্ছে আগামীকালকে দুবাইয়ে। এই ম্যাচটাকে ঘিরে প্রত্যাশার চাপ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানের সমর্থকরা কিন্তু আমার দুপাশে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরই পাকিস্তান দল অনুশীলন শুরু করবে। মাঠের অনুশীলন স্থানীয় সময় 6টা থেকে রাত 9টা পর্যন্ত অনুশীলন শুরু করবে। ভারত দল অনুশীলন করবে না, কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটু ভালো না। পাশাপাশি দুই মাঠে দুই দল অনুসরণ করতে চায় না, সেসব কারণে মূলত অনুসরণ করছে না। তারপর যাই হোক, গতকাল ভারত ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। সুপার ওভারে ম্যাচ জিতেছে এবং এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। পাকিস্তান যদিও এর মধ্যে 2টি ম্যাচ তারা ভারতের কাছে পরাজিত হয়েছে, কিন্তু যেহেতু ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তার খেলা, তার সঙ্গে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, তারা কিন্তু ম্যাচ ছিনিয়ে নিতে পারে। পাকিস্তানের বোলিং লাইন আপটা কিন্তু খুবই শক্তিশালী আমরা জানি, তবে ভারতের ব্যাটাররাও কিন্তু ততটা শক্তিশালী। তবে কিছুটা শঙ্কা ছিল অভিষেক আর হার্দিক পান্ডিয়াকে নিয়ে, যত জানতে পেরেছি ফাইনাল মঞ্চে, বিগ মঞ্চে দুজনেই মাঠে নামে, দুজনেই তারা ম্যাচ খেলার জন্য মোটামুটি ফিট আছে। আর অভিষেককে না বারবারই প্রশংসা করতে বাধ্য হবে স্থানীয় থেকে শুরু করে ক্রিকেট যা ভালোবাসে তারা, কারণ এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে হাইয়েস্ট রান গেটার তিনি, এবং তার সঙ্গে তিনি যখন ব্যাটিং শুরু করছেন তখন কিন্তু পাওয়ার হিটিংটা তার বেশি দেখা যাচ্ছে এবং দলের মোমেন্টার পর তিনি নিজে একাই ক্যারি করছেন। সব কিছু মিলে বলা যায় দুবাই উইকেটে অভিষেক কিন্তু তাকে নিজেকে মানিয়ে নিয়েছে এবং দলগুলোও কিন্তু দলবলী সমর্থক এবং অভিষেকের জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। এদিকে টিকিটের দাম কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। আমার পাশে যারা রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু তিনি টিকিট পেয়েছেন আজকে সকালে এবং তিনি থাকার জন্য স্থান পেয়েছেন, অর্থাৎ হোটেল পেয়েছেন। তারপরে তিনি অধিক মূল্যের টিকিট কেটে তিনি আসতে বাধ্য হয়েছেন এবং এমন ম্যাচে তিনি মাঠে দেখতে চান, পাকিস্তানের সমর্থন করতে চান। যেহেতু 41 বছর পর দু দলের লড়াই, সেখানে তো অবশ্যই একটু অন্যরকম উন্মাদনা কাজ করে। দুবাইয়ের রাতটা অবশ্যই দুই দলই চাইবে যে নিজেদের করে নিতে। যদিও 2023 সালে ভারত শেষ যে এশিয়া কাপ ছিল, ফাইনালে কোনোভাবে দাঁড়াতে জানি শ্রীলঙ্কাকে 100 রানের আগে অল আউট করে দিয়েছিল। এবার সামনে রয়েছে পাকিস্তান, তারা এখন চাইবে, কিন্তু কাজটি সহজ হবে না, কারণ ফাইনাল বিগ মঞ্চে দু দলে কিন্তু তাদের সেটা দিতে চাইবে। এই ছিল সাদিয়া আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চান পেশাজীবী ও রাজনীতিবিদরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
পিআর নিয়ে ঐকমত্য না হলে এই আলোচনা বন্ধ করা উচিত। সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, জাতীয় নির্বাচন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিআর নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে লাগাতার আন্দোলনে জামায়াত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর BIISS অডিটোরিয়ামে এক সেমিনারে পিআর পদ্ধতিকে নাকচ করলেন সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা। ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই, পিআর এর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রশ্নকে প্রপারলি ডিল না করে এখানে পিআর পদ্ধতি ইন্ট্রোডাকশন মানে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন শুধু না, রেডিমেড ক্ষমতায় বসানোর একটা প্রক্রিয়া। বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় সেমিনারে বিশ্বের 20টি দেশের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা তুলে ধরা হয়। বক্তারা বলেন, নানা সংকটের মধ্যে পিআর দাবি নির্বাচন বানচালের অপচেষ্টা। আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ a quality acceptable to all National Assembly election. আমরা মনে করি যে নিম্নকক্ষে পিআর এর কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষের পিআর এর ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি। একই সেমিনারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পিআর এ ঐক্যমত না হলে এই আলোচনা বন্ধ করা উচিত। পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআর এর বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। বিএনপির এই নেতা বলেন, সংস্কার কমিশনে কিছু হোক আর না হোক, প্রস্তাবিত 31 দফা সংস্কার বিএনপি বাস্তবায়ন করবে। আমাদের 31 দফা সংস্কার আমরা বাস্তবায়ন করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে। রাস্তায় বড় গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। অবরোধের ফলে বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল, এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এদিকে বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়িতে যে অবরোধ দেখা হয়েছে, এই অবরোধের ফলে আজকে শহরের ভিতর অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমাদের অতিরিক্ত পিকেট পার্টি এবং মোবাইল টিম কাজ করছে। এছাড়া শহরের ভিতরে কোনো দুঃসংবাদ নেই। কাল শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রতিমা তৈরি শেষে এখন চলছে মণ্ডপের কাজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। দুর্গা বরণে প্রস্তুত নগরবাসী। অন্যদিকে পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জন কেন্দ্রিক কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। রং করা হচ্ছে কার্ডবোর্ড, পেরেক ঠুকে লাইট বসিয়ে সাজানো হচ্ছে পূজা মণ্ডপ। আগামীকাল মহাষষ্ঠীতে বোধন পূজার মধ্য দিয়ে বরণ করা হবে দেবী দুর্গাকে। চলছে তারই প্রস্তুতি। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিখুঁত শিল্পকর্ম ফুটিয়ে তুলে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে রাজধানীর এই মণ্ডপগুলোতে। আপনারা দেখতে পাবেন বাঁশে 9 রকম 10 রকমের বুনন। আপনারা দেখতে পাবেন সারা বাংলাদেশ থেকে নিয়ে আসা নানান রকম কাঁচামাল, যেখানে অনেক আর্টিজান কাজ করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি সব মিলিয়ে আমরা সবাই ভীষণ ব্যস্ত। আগামী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত প্রমিসেস সেজে উঠবে আমাদের কালকের উদ্বোধনের জন্য। সবাই সহযোগিতা পাইতেছি, এখানে সিকিউরিটি আছে সব, তারপরে থানার থেকে পুলিশজন আসে, গতকাল আসছিল। পরিস্থিতি যেন স্বাভাবিক ও সুন্দর থাকে এ বিষয়ে প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা সর্বদা সজাগ আছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক সংবাদ সম্মেলনে এই কথাই জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ। মন্দির প্রাঙ্গণে একেবারে মূর্তির সম্মুখে 3 জন 24 ঘন্টা আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ প্রহরা দিচ্ছে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীতে দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত কর্মকর্তাগণ সচেষ্ট আছেন। উৎসবমুখর পরিবেশে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিনের এই উৎসব নির্বিঘ্নে পালিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
সাজ সাজ রব, অপেক্ষার যেন হবে অবসান। দুর্গাকে বরণ করে নিতেই নানা রঙে, নানা বর্ণে, নানা ধরনে সেজে উঠেছে ঢাকার মণ্ডপগুলো। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ভুল করলে রাজস্ব খাতে বিপর্যয় নেমে আসতে পারে, এমন মন্তব্য করেছেন মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI আয়োজিত গোল টেবিল বৈঠকের বক্তারা। এনবিআরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর এবং এনবিআর সংস্কারের যে কোনো সুপারিশ বাস্তবায়নে রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দেন বক্তারা। বিস্তারিত প্রতিবেদনে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণ বিভাগ নামে দুটি পৃথক প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু করছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ায় ঘাটতি থাকলে সমস্যা কমবে না, বরং 2 দফায় বাড়বে। ফলে সংস্কার কার্যক্রমকে বাস্তবসম্মত করার বিষয়টি এখন আলোচিত বিষয়। শনিবার মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ MCCI আয়োজিত এনবিআর সংস্কার বিষয়ক গোল টেবিল বৈঠকে বক্তারা কাস্টম হাউসগুলোর আধা ডিজিটালাইজেশনের সমালোচনা করেন। বলেন, এনবিআর কর্মকর্তাদের আত্মবিশ্বাসের ঘাটতি রাজস্ব আহরণ কমের কারণ। and complexity in tax administration raise the cost of doing business. Neutrality problem, যেমন minimum tax, minimum tariff, multiple VAT rate, এটা ট্যাক্স নিউট্রালিটিকে আঘাত করে। ব্যবসায়ী প্রতিনিধিরা অভিযোগ করেন, কেবল রাজস্ব আহরণের টার্গেট পূরণের জন্য ব্যবসায়ীদের হয়রানি করা হয়। যে কোনো সুপারিশ বাস্তবায়নে রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনগুলোকে দুর্নীতি মুক্ত করার দাবি তাদের। রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনগুলোকে দুর্নীতি মুক্ত করা, সেটা হচ্ছে প্রাথমিক কাজ। রিটার্ন যখন আমি দাখিল করি তখন দেখা যায় যে সেখানে আমার ওই পরিমাণ ট্যাক্স হয় নাই। রাজস্ব বিভাগকে সরকারের অধীনে না রেখে বরং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ। স্টেট অফিস, নট এ গভর্নমেন্ট অফিস। কারণ এনবিআর যদি গভর্নমেন্ট চালায়, কারণ গভর্নমেন্ট ইজ অলসো এ ট্যাক্স পেয়ার। আলোচনায় উঠে আসে এনবিআর এর দক্ষতার অভাবে জিডিপির অনুপাতে বাজেট 12 থেকে 13% আটকে আছে, অথচ এটির হওয়ার কথা ছিল 20%। যদি এটাকে সত্যি সাস্টেনেবল করতে হয় মিনিমাম 5 বছর তার থাকতে হবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। তবুও উপত্যকাটিতে হামলা বন্ধ করেনি দখলদার বাহিনী। উল্টো গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। শনিবারে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে 58 জনের। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বাড়ায় প্রাণ বাঁচাতে উত্তর গাজা ছেড়ে পালাচ্ছেন বহু ফিলিস্তিনি। সেই সঙ্গে অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট। অনাহারের পাশাপাশি অপুষ্টিতেও ঝরছে প্রাণ।